তারপর একটা বিষয় যে শোল্ডার পেন আমরা দেখছি যে আমাদের যে মূল টপিক ছিল আমাদের শোল্ডার পেন নিয়ে আমাদের মূল শর্ট কোর্সের কথা, সেই শর্ট কোর্সের কথা আমরা দেখলাম যে এই শোল্ডার পেনের ডেফিনিশন কি। শোল্ডার পেন ইজ এনি পেন ইন অ্যারাউন্ড দ্য শোল্ডার জয়েন্ট। তাহলে শোল্ডার জয়েন্টকে আমরা কেন আমরা বলতে পারতাম ফ্রোজেন শোল্ডার, আমরা বলতে পারতাম টেরিনাইটিস, কিচ্ছু বললাম না। আমরা একদম শোল্ডার পেনটা রাখলাম কেন, অনেক কিছু যেন একসাথে এসে পড়ে। এই যে আমরা কোর্স বলতেছি, শর্ট কোর্স বলতেছি আমরা, এই টপিক হবে কেন। আমরা যদি বলতাম টেন্ডিনাইটিস তাহলে কিন্তু একটা স্পেসিফিক ছোট্ট একটা এলাকা হইতো। কি বলছি আমরা, শোল্ডার পেন। এই অ্যারাউন্ড যত রেফার পেন আছে সেটাও এই শোল্ডার পেনের মধ্যে আসবে। তাহলে এটা যদি ভাইবার একটা প্রশ্ন করি আমরা কেন আমরা শর্ট করছি শোল্ডার পেন, আমরা শর্ট টপিকটা সিলেক্ট করলাম বা শব্দটা বের করলাম বা শব্দের উপস্থাপন করলাম, তার কারণ কিন্তু এবার আসলে এখানে হয় রোটেটর কাপ টেন্ডনস বিকাম এ ট্র্যাপ আন্ডার দ্য বোনি এরিয়া ইন দ্য শোল্ডার। বলতেছি যে কমন কজ যেটা থাকে যে এই যে আন্ডার শোল্ডার, আমরা বলতেছিলাম যে এই এলাকার মধ্যে যে ট্র্যাপ করে, এই যে এখানে যে শোল্ডার এখানে রাখি, এখানে যে স্ট্রাকচারটা ট্র্যাপের হওয়ার কারণে যে পেনটা হবে সেটা আমরা বলছি সেটা একটা কমন কজ। সেটা কি কমন কজের মধ্যে পড়ছে। টেন্ডন বিকাম ইনফ্লামড অর ড্যামেজ। এই যে টেন্ডন, কি কি টেন্ডন কালকে আমরা বলছি সুপ্রাস্পাইনাটাস টেন্ডন, তাই না? আরো অনেক টেন্ডন আছে যেগুলো কি করে ইনফ্লাম হয় এবং ড্যামেজ হয়, তাই না? কন্ডিশন ইজ কল্ড রোটেটর কাপ টেন্ডিনাইটিস অর বার্সাইটিস। তাহলে কমন কজের মধ্যে আমরা কি পাচ্ছি, রোটেটর কাপ টেন্ডিনাইটিস একটা কমন কজ। ফ্রোজেন শোল্ডার একটা কমন, তার মধ্যে আরো বড় কমন কি রোটেটর কাপ টেন্ডিনাইটিস। কেন কমন? এই কারণে কমন, কারণ এই টেন্ডনটা এই আন্ডার শোল্ডারে একটা প্রসেসে ইন্টারাপ্ট হয়, ট্র্যাপিং হয় এবং ফ্রিকশনে ড্যামেজ হয়, এই কারণে এটা কমন প্রবলেম হয়। আচ্ছা, আর কি কি কারণ হতে পারে? আর্থ্রাইটিস ইন দ্য শোল্ডার জয়েন্ট, বোন স্পার্স, তারপরে শোল্ডার এরিয়া, বার্সাইটিস, ব্রোকেন শোল্ডার বোন, আর ডিসলোকেশন শোল্ডার এবং শোল্ডার সেপারেশন। এই টপিকসগুলো আমরা ধারাবাহিকভাবে পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ, যদি তৌফিক দান করে। আচ্ছা, ফ্রোজেন শোল্ডার একটা কমন কজ, ওভার ইউজের কমন কজ, নার্ভ ইনজুরি একটা কারণে অতিরিক্ত শোল্ডার পেন হতে পারে, টিয়ার অফ দ্য রোটেটর কাপের টিয়ার একটা কারণ হতে পারে, পোর শোল্ডার পশ্চার, শোল্ডারে যে পোর পশ্চার থাকে, পশ্চারের কারণে শোল্ডারে যে আমরা বলছিলাম যে স্ট্রাকচারালি যে একটা নরমাল বা মেকানিক্যাল চেঞ্জ হয়, সেটা একটা কারণ হতে পারে, যেটা এক্সটার্নাল কজ হিসাবে আমরা কালকে ট্রিট করছি। সেটা কিছু এক্সটার্নাল কজ ছিল। রেফার পেন, সার্ভাইকালে অনেক লাংস থেকেও পেন হইতে পারে, নেক থেকেও পেন হইতে পারে। এগুলো আমরা এই আমাদের এই শর্ট কোর্সে আমরা পড়বো। আমরা শোল্ডার পেনের শর্ট কোর্স বলতেছি, তার মধ্যে আমাদের এটা হচ্ছে আউটলাইন। আমরা এই জিনিসটা আমরা পড়বো, এটা আমরা একটা আউটলাইন বললাম। এই আউটলাইন আরো বাড়তেও পারে, একটা কমতেও পারে, সেটা ধারাবাহিকভাবে আমরা দেখবো। শোল্ডার আর্থ্রাইটিস আমরা কি দেখলাম? আমরা দেখতেছি যে শোল্ডার আর্থ্রাইটিস ইজ ড্যামেজ টু দ্য কার্টিলেজ ইনসাইড দ্য শোল্ডার জয়েন্ট। তাহলে এই কথাগুলো আমাদের বোঝার আগে আমরা এদিকে যাবো, তার আগে আমরা কিছু আমরা শোল্ডারেও আমাদের অস্টিওআর্থ্রাইটিস হয়, শোল্ডারেও আমাদের এভাস্কুলার নেক্রোসিস হয়, যেটা আশিক বলতেছিল, এটা আমরা পড়বো। এটা আমাদের এখানে না, কিন্তু আমরা পড়বো এটা। তাহলে এভাস্কুলার নেক্রোসিস অফ দ্য শোল্ডার জয়েন্ট এবং শোল্ডার পরীক্ষা করবো। অস্টিওআর্থ্রাইটিস পড়বো কার? শোল্ডার জয়েন্টের। এই অস্টিওআর্থ্রাইটিস আমাদের আজকে মেইন আলোচ্য বিষয়। আমরা খুব এক্সাইটেড এই কারণে যে আমরা শোল্ডার জয়েন্ট আমরা খুব ভালো অস্টিওআর্থ্রাইটিস বুঝবো। আমরা অত্যন্ত এক্সাইটেড কেন? কারণ আমরা অস্টিওআর্থ্রাইটিস মেকানিজম বুঝবো। সো মাচ ডিফিকাল্ট একটা জব আমরা এটা ক্র্যাক করব। সে ক্র্যাকে আমরা অস্টিওআর্থ্রাইটিস পড়বো। আমরা এটা খুব ভালো করে বোঝার চেষ্টা করবো। এই জন্য আমাদের সকলের মনোযোগ থাকা একান্ত জরুরি। এখানে আমাদের কি দেখতেছি আমরা, এখানে খুব গুরুত্বপূর্ণ কিছু স্ট্রাকচার আছে, এটা মনে রাখতে হবে যে এটা আছে আমাদের ক্লাভিকল, এটা হচ্ছে আমাদের হিউমেরাস, এটা হচ্ছে হাইল্যান্ড কার্টিলেজ, এটা হচ্ছে গ্ল্যানোইড ক্যাভিটি, এটা হচ্ছে সুপারগ্ল্যানোইড টিউবারকেল, এটা হচ্ছে ইনফ্রাগ্ল্যানোইড টিউবারকেল, এটা হচ্ছে কোরাকোক্লাভিকুলার লিগামেন্ট। কি এটা? কোরাকোক্লাভিকুলার লিগামেন্ট। এটা কি? কোরাকোক্লাভিকুলার লিগামেন্ট লেটারালি, আর এটা হচ্ছে মিডিয়ালি লেটারালি। আর এটা কি? অ্যাক্রোমিওক্লাভিকুলার সেপারেশন, অ্যাক্রোমিয়ান প্রসেস। এটা অ্যাক্রোমিয়ান প্রসেসটা কার? স্ক্যাপুলা। আর এটা কি? এসি জয়েন্ট ক্যাপসুল, এটা এসি জয়েন্ট ক্যাপসুল। তাহলে অ্যাক্রোমিওক্লাভিকুলার জয়েন্টের কারণে আমাদের কি দিতে শোল্ডার পেন হতে পারে, এটা আমরা করবো। অ্যাক্রোমিওক্লাভিকুলার জয়েন্ট, শোল্ডার পেন আমরা এটা দিব, কারণ খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, এটার সাথে এটা পেন ওভারল্যাপ করে, আমরা বুঝবো। এখানে এই স্ট্রাকচার আমরা দেখতেছি, আমরা আসলে এই ইমেজ দ্বারা আমরা এই অ্যাক্রোমিওক্লাভিকুলার জয়েন্টটাকে আমরা একটু ভালো করে বোঝার জন্য আমরা এখানে আনছি। এই যে এই জয়েন্টটাকে বলতেছি আমরা অ্যাক্রোমিওক্লাভিকুলার জয়েন্ট। এই জয়েন্ট আর্থ্রাইটিস হলেও আমাদের শোল্ডার পেন হতে পারে। এখন আমরা বলতেছি যে এই অ্যাক্রোমিওক্লাভিকুলার জয়েন্টের সাথে যে দুটো লিগামেন্ট পেলাম আমরা, একটা হলো লেটারাল কোরাকোক্লাভিকুলার লিগামেন্ট, আর একটা হচ্ছে আমাদের মিডিয়াল কোরাকোক্লাভিকুলার লিগামেন্ট।
এখানে মনে রাখতে হবে যে অনেক সময় আমরা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়ে আমরা পড়ে যাই, তখন পড়ে গিয়ে আমাদের এই মিডিয়াল ক্লাভিকুলার লিগামেন্টটা ছিঁড়ে যায়। ছিঁড়ে গিয়ে এই জয়েন্টের মধ্যে গ্যাপ অনেক বেশি থাকে, তখন এই জায়গায় অনেক সময় অপারেশন লাগে, অনেক সময় এই জায়গাটা নামাই দিয়ে তারপর ট্র্যাপিং করে আমাদের ব্যান্ড প্লাস্টার করতে হয়। আমরা জানি যে আমাদের যদি ক্লাভিকল যদি লেটারাল হাফ, লেটারাল আমাদের কমন ফ্র্যাকচার রিজন কোনটা, এখানে আমরা বলছিলাম যে খুব সম্ভব আমাদের লেটারাল 2/3, মিডল 2/3 এবং লেটারাল 1/3 হচ্ছে কমন সাইট অফ ফ্র্যাকচার। খুব সম্ভবত যদি আমি ভুল না বলে থাকি, এটা হচ্ছে কমন সাইট অফ ফ্র্যাকচার ইন কেস অফ ক্লাভিকল। এখানে আমরা দেখছি কি, আমরা বলছি যে এখানে আমরা দেখলাম যে এই জায়গাটাতে যদি ফ্র্যাকচার হয় তাহলে এই মাথাটা ইউজুয়ালি এটা উপর দিকে, এটা উপর দিকে উঠে যায়, এটা নিচে দিকে নেমে যায়, এই মাথাটা উপর দিকে উঠে যায়, এই মাথাটা নিচে নেমে যায়। তো এইখানে আমরা জানি যে এইসব ক্ষেত্রে সাধারণত কোনো প্লাস্টার লাগে না, কিছু লাগে না, একটা স্লিং দিলে এটা হয়ে যায়। তো এখানে অনেক সময় কি হয় যে পড়ে গেলে এই ফ্র্যাকচার হয় না, কিন্তু কি হয় যে এখানে এই যে ক্লাভিকুলার লিগামেন্টটা, হ্যাঁ, এই যে অ্যাক্টোমিক ক্লাভিকুলার যে লিগামেন্টটা ছিঁড়ে যায়। লিগামেন্টটা যদি ছিঁড়ে যায় তাহলে এইটা এখান থেকে সরে গিয়ে এই জায়গায় গিয়ে চলে আসে। এতটুকু গ্যাপ থাকলে আমার তখন এটা হিলিং হয় না, তখন সেক্ষেত্রে কখনো স্ক্রু দিয়ে অপারেশন করতে হয়, কখনো ট্যাপিং করে নামাইতে হয়। তো এইটা আমরা কিভাবে বুঝবো? আমরা এক্সরে করলে আমরা দেখি যে এক্সরে করলে আমরা বুঝতে পারি তখন যে এই গ্যাপটা কতটুকু লেভেলে আছে। যদি গ্যাপটা অনেক উপর উঠে যায়, ক্লাভিকল যদি এই লেভেলে থাকে আর এই জায়গায় গ্যাপ যদি বেশি থাকে, তখন আমরা বুঝি যে এই যে ট্রমা হইলো, এই যে অ্যাক্সিডেন্ট হইলো, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, সেই অ্যাক্সিডেন্টে এটা শুধু স্লিংয়ে এটা আসবে না, কাভার আসবে না, সেক্ষেত্রে অপারেশনের প্রয়োজন হবে, এবং সেক্ষেত্রে আমাদের গুরুত্বের সাথে আমাদের অর্থোপেডিক সার্জনের গুরুত্বপূর্ণ রোল প্লে করবে এই কেসে। এখানে আমরা বলবো যে এটা ডিপেন্ড করতেছে এই মিডল ক্লাভিকুলার লিগামেন্ট। এটা তখনই উপলব্ধি করবো যদি কি হয়, এই মিডল ক্লাভিকুলার লিগামেন্ট যদি কি হয়, ছিঁড়ে যায়, লেটারাল ক্লাভিকুলার যদি ছিঁড়ে যায় তখনই সেটা করবে, এছাড়া সাধারণত এত উপরের দিকে উঠবে না। আমাদের আমরা এটা বেসিক আমরা এখানে বোঝাইছি, এটা কি, এটা হচ্ছে ফিমার, এটা হচ্ছে আমাদের টিবিয়া, এটা হচ্ছে আমাদের কার্টিলেজ। কোন কার্টিলেজ? যেটা একটু আগে আমরা দেখলাম যে আমাদের শোল্ডার জয়েন্টে যে কার্টিলেজ দেখলাম, সেটা কার্টিলেজ, যেটা হাইলার কার্টিলেজ দ্বারা তৈরি। আমরা জানি যে এটা হচ্ছে সাইনোভিয়াল মেমব্রেন, এটা হচ্ছে সাইনোভিয়াল মেমব্রেন, আর এটা হচ্ছে ফাইব্রাস ক্যাপসুল অর ক্যাপসুলার লিগামেন্ট, ঠিক আছে? আচ্ছা, আমরা এটাও জানি, গত ক্লাসে আমরা জানছি যে এই সাইনোভিয়াল মেমব্রেন কখনো এরকম না, বারবার বলা হয়েছে। এটা সাইনোভিয়াল মেমব্রেন, এটা কি সাকিব? কি ক্যাপসুল? ক্যাপসুলার লিগামেন্ট। আচ্ছা, এইটা হচ্ছে অস্টিওসাইট, এটা হচ্ছে অস্টিওসাইট, এটা হচ্ছে অস্টিওব্লাস্ট বা অস্টিওক্লাস্ট, এটা হচ্ছে অস্টিওক্লাস্ট, এটা হচ্ছে অস্টিওসাইট। কি বলছি? এটা হচ্ছে অস্টিওসাইট, এটা টিবিয়া, এটা হচ্ছে সাইনোভিয়াল হাইল্যান্ড কার্টিলেজ, এটা হচ্ছে হাইল্যান্ড কার্টিলেজ, এটা হচ্ছে সাইনোভিয়াল মেমব্রেন, এটা হচ্ছে ফাইব্রাস ক্যাপসুল ও ক্যাপসুলার লিগামেন্ট। এবার আসি, এখানে যে মিনিসকাস আছে, সেই মিনিসকাস কোথায় আছে? নি জয়েন্টে আছে, অন্য কোথাও আছে না। মিনিসকাস শুধুমাত্র নি জয়েন্টে থাকবে, ক্লিয়ার? এখন যে কোনো ভাবে এই শোল্ডার জয়েন্টটা আমাদের যারা বয়সের সাথে সাথে এই শোল্ডার জয়েন্টে সাইনোভিয়াল ফ্লুইডও আছে, এই শোল্ডার জয়েন্টে যে পানির পরিমাণ, সেই পানির পরিমাণ, লিগামেন্টের থিকনেস, লিগামেন্টের স্ট্রেংথেনিং ডিপেন্ড করতেছে অ্যাকর্ডিং টু এজ। যার বয়স বেশি তার এই পানি শোল্ডার জয়েন্টের পানির পরিমাণ কমে যাবে, শোল্ডার জয়েন্টের লিগামেন্টের স্ট্রেংথ কমে যাবে, এবং ক্ষয় শুরু হবে 40-এর পরে। এটা বডির নর্মাল মেকানিজম। অনুরূপভাবে এই শোল্ডার জয়েন্টে এই পরিবর্তনটা যে হবে, এটা নিয়তি, এটা আল্লাহ পাক বলে দিছে, ঘটবেই, যতই আমরা প্রতিরোধ করি না কেন, ব্যাপারটা এটা। এবার এই প্রসেসটা ডিপেন্ড করতেছে আরও কিছু ব্যাপারের দ্বারা। কেউ যদি অতিরিক্ত ব্যবহার করে, যদি অতিমাত্রায় ইনজিউর করে, ট্রমা হয়, বেশি রিপিটেড মুভমেন্ট করে, তাহলে এই জায়গাটাতে স্টিমুলেশন হবে। কি স্টিমুলেশন হবে? এই অস্টিওআর্থ্রাইটিসের ওই বাতের একটা স্টিমুলেশন পাবে সে। আর যারা এটা করবে না তাদের কম হবে। কার কম কার বেশি ডিপেন্ড করতেছে অ্যাকর্ডিং টু কন্ডিশন, রিপিটেড ইনজিউর, তারপরে তার ক্ষয়, ট্রমা, এগুলি তাকে স্টিমুলেশন দিবে। হ্যাঁ, দেখা গেলো কারো 72 বছর বয়সে তার পাটা ভালো আছে, কারো 38 বছর বয়সে পাটা খারাপ হয়ে গেল। কি করতেছে? কেন? এই ফ্যাক্টরের কারণে। আবার এর সাথে জেনেটিক ফ্যাক্টরও থাকতে পারে। এই ঘটনাটা আমরা বলছি ইডিওপ্যাথিক, এই ঘটনাগুলি ঘটতেছে আমরা বলছি ইডিওপ্যাথিক। আমরা বলতে পারবো না ঘটনাগুলি ঘটে বা ইউজুয়ালি এরকম হয়। স্টেরয়েডের কারণে হতে পারে, কিন্তু স্টেরয়েডের কারণে বোনস ক্ষয়, স্টেরয়েডে যেটা হবে সেটা হচ্ছে অস্টিওপোরোসিসের ভাবটা থাকবে। এবং অ্যাকচুয়ালি আমরা স্টেরয়েড অনেকভাবে হয়, একটা হচ্ছে ইনজেক্টেবল, একটা হচ্ছে খাওয়ার, একটা হচ্ছে প্যাচও স্টেরয়েড থাকে, মানে লোশন, এটাও স্টেরয়েড বর্তমানে মানে অনেক জায়গায় পাওয়া যায়, দিলেও পরে শুষে নেয়, সেটাও স্টেরয়েড।
বলা হচ্ছে খাওয়ার স্টেরয়েডে সাধারণত এই লিগামেন্টগুলো ইনজুরি কম হয়, কিন্তু আমি যদি ইনজেকশন পুশ করি তাহলে এই টেন্ডন কার্টিলেজগুলো লিগামেন্টগুলো ক্ষয় হয়ে যায় বেশি। কিন্তু স্টেরয়েড দীর্ঘদিন কেউ খায় তার এই বোনস দুর্বল হয়ে পড়ে। স্টেরয়েড খাওয়ার কারণে এই অস্টিওআর্থ্রাইটিস হবে তা না, স্টেরয়েড খাইলে বোন দুর্বল হবে। তাহলে প্রশ্ন উত্তর কি? স্টেরয়েড খেলে হবে স্টেরয়েড ফর দ্য ডেভেলপ অফ এভিয়ান। আচ্ছা, এবার আসি আমরা যে কথা বলতেছিলাম, এই যে ইনজুর, এই যে ফ্যাক্টরগুলির কারণে কি হচ্ছে আমাদের এই যে এটা আমরা বলতে সাইটোকাইন, কি বলতেছি আমরা? সাইটোকাইন। এই সাইটোকাইনটা স্টিমুলেশন হলো। আচ্ছা, এইবার সাইটোকাইন যদি স্টিমুলেশন হয় তাহলে কি হবে? তাহলে ও স্টিমুলেশন যখন হবে তখন এটার কারণে আমাদের এই যে এই সাইনোভিয়াল মেমব্রেন উত্তেজিত হবে বা স্টিমুলেশন হবে। ভিতরে যখন এই যে আমরা যেটা বলতেছি বারবার রিপিটেড ট্রমা, রিপিটেড ইনজুর, রিপিটেড মুভমেন্ট, এর ফলে এই জায়গাটা কি হলো? স্টিমুলেশন হলো। বুঝতে হবে প্রথম স্টেপ, আমি কিন্তু মেকানিজম বলতেছি। প্রথম স্টেপ কি স্টেপ? এই হাঁটু বারবার ব্যবহার করার কারণে এই সাইনোভিয়াল এই যে ভিতরে জয়েন্টগুলোর ভিতরে একটা কি হলো? একটা স্টিমুলেশন হইল। সেই স্টিমুলেশন হওয়ার কারণে ভিতরে যে ম্যাক্রোফেজ আছে, এটা কি? ম্যাক্রোফেজ। ম্যাক্রোফেজ কাকে বলে? মনোসাইটকে ম্যাক্রোফেজ বলে। ম্যাক্রোফেজ যদি লিভার সেলে প্রবেশ করে বা লিভার সেলে থাকে তখন তাকে বলে কাফার সেল। এই ম্যাক্রোফেজ যখন এই মনোসাইট যখন টিস্যু লেভেলে থাকে তখন তাকে নাম হয় ম্যাক্রোফেজ হয়, আর ব্লাড যখন থাকে তখন তার নাম হয় মনোসাইট। তাহলে এক নামে তার তিনটা অবস্থানের কারণে তার নাম তিনবার চেঞ্জ হইল, মনে রাখতে হবে। তার ম্যাক্রোফেজ কোথায় আছে? এখন আমরা জয়েন্টের ভিতরে আছি। কোন জয়েন্টে? সাইনোভিয়াল ফ্লুইডের ভিতরেই আছি। কোথায় আছি আমরা? সাইনোভিয়াল ফ্লুইডের মধ্যে আছি, ওই জায়গাটাতে আছি। যখন এই ম্যাক্রোফেজটা স্টিমুলেশন হইলো, যখন ম্যাক্রোফেজ ও যখন বুঝলো যে আমার ঘটনাগুলো এই হচ্ছে বা এই সেই, যখন সেটা হইলো তখন তার ভিতরে কি হবে? তখন এই ম্যাক্রোফেজ এই যে সাইনোভিয়াল মেমব্রেনকে কি করবে? উত্তেজিত করবে, স্টিমুলেশন দিবে বা ওরে একটা সিগন্যাল দিবে। তখন এই সাইনোভিয়াল মেমব্রেন এই সাইটোকাইন রিলিজ করবে। কি রিলিজ করবে? সাইটোকাইন। সাইটোকাইন যখন রিলিজ হবে তখন টিএনএফ হচ্ছে ইনফ্ল্যামেটরি একটা মেডিয়েটর। টিএনএফ কি? ইনফ্ল্যামেটরি মেডিয়েটর। আর এই টিএনএফ আসবে ইন্টারলিউকিন 1B, ইন্টারলিউকিন 1B এবং ইন্টারলিউকিন 6, এগুলো রিলিজ করবে। কে? এই সাইনোভিয়াল মেমব্রেন থেকে রিলিজ হবে। তাহলে এই ঘটনাটা ঘটলো কেন? ঘটলো কারণ ম্যাক্রোফেজ তাকে বলছে তুমি এটা আমার ভিতরে একটা পরিস্থিতি খারাপ, আমার ভিতরে খুব ঘন ঘন ট্রমা হচ্ছে, ঘন ঘন ইনজুর হচ্ছে, আমাকে সেভ করো, আমাকে এই জায়গা থেকে রক্ষা করো, আমার বেশি এনার্জি দরকার, আমার বেশি সৈন্য দরকার, তোমরা আসো। কে বলছে? এই ম্যাক্রোফেজ বলছে সাইনোভিয়াল মেমব্রেনকে। সাইনোভিয়াল ঠিক আছে, তাহলে আমি অ্যাকশনে যাই। অ্যাকশন যা কি করছে সে বলছে এগুলো তাহলে আমরা আসতেছি, সৈন্য, বিডিআর, পুলিশ, আর্মি আসছে। হ্যাঁ, তারপরে আপনার এয়ারফোর্স আর আসলো। আমরা তো আসছি, তাও তো কভার হচ্ছে না, তাহলে আরো সৈন্য দরকার, আরো বাইরে থেকে লোক আনা দরকার। তাহলে কি করবো? তাহলে এই সাইনোভিয়াম হচ্ছে যে আমরা জানি যে ক্যাপসুলার লিগামেন্ট আর ফাইব্রাস ক্যাপসুলের চতুর্পাশে একটা ব্লাড ভেসেলের ক্যাপিলারি থাকে যার নাম হলো সাইনোভিয়াম। এই যে ব্লাড ভেসেলের যে লেয়ার, এটার নাম হলো সাইনোভিয়াম। এই সাইনোভিয়াম তখন ও সিনসিয়ার। এই যে সাইনোভিয়াম বলছি স্যার আমি তাহলে আরো সৈন্য ব্যবস্থা করতেছি, আমি একসাথে যাবো। মানে সাইনোভিয়াম কি করতেছে? উত্তেজিত হয়েছে। ও কি করতেছে? ও তখন এই নিউট্রোফিলকে এই ছাড়লো। তখন বলছি তাহলে ব্লাড ভেসেল আমরা কি নিউট্রোফিল পাই? আমরা নিউট্রোফিল সাধারণত এখানে আসে না, কিন্তু এখন আসবে, কারণ আমি দেখতেছি পরিস্থিতি খারাপ, এই জায়গাটা একটা হাঙ্গামা বাচ্চা, একটা গন্ডগোল লাগছে, একে সেভ করা দরকার। তখন নিউট্রোফিল আসলো। নিউট্রোফিল এসে কি করলো? আচ্ছা, নিউট্রোফিলটা এখন তো আরো কাজ করতে হবে। কি কাজ করতে হবে? এখানে আরো বেশি আর্মিটার মান লাগবে, আর খোঁজ খবর নিলে আরো বেশি চালাটালা করলো। করে কি করলো? ও ভিতরে প্রবেশ করলো। ভিতরে প্রবেশ করার পরই যখন নিউট্রোফিল ভিতরে প্রবেশ করলো তখনই সে বলে ঠিক আছে আমরা তো পারতেছি না। তাহলে আলটিমেটলি যখন নিউট্রোফিল এখানে গেল তখনই একটা প্রোটিয়েস একটা এনজাইম নিঃসরণ হইলো। কি এই প্রোটিয়েস এনজাইম তো বুঝলো না, সে কি বুঝলো না বুঝলো, সে মনে করলো ভালো। আসলে ওই ওখানে যারা সেই মানে গন্ডগোল এলাকা, যারা সত্যিকার অর্থে যারা ভালো মানুষ ছিল, এলাকার লোকজন যারা ওই জায়গায় সেভ করতো, মানে মাতব্বর লিডার যারা আসছিল, যারা সেভ করতে আসছিল, ওদের মারা শুরু করলো। ওরা বুঝলো না এর মানুষগুলো ভালো ছিল, তো সেই হিসাবে তারা ভালো মানুষকে এখানে কাটিলেজ এই কার্টিলেজ খাওয়া শুরু করলো। এই প্রোটিয়েস তখন এই যে সারাউন্ডিং যে হাইল্যান্ড কার্টিলেজ ছিল ওরা তখন খাওয়া শুরু করলো, ওরা ধ্বংস করা শুরু করলো।
তাহলে এই কারণে এই প্রোটিন যখন আসলো তখন ওই জয়েন্টের চতুর্পাশে যে হাইল্যান্ড কার্টিলেজ যাচ্ছিল সে ড্যামেজ হওয়া শুরু করলো। তাহলে যখন ড্যামেজ হলো তখন বললো তাহলে কী হইলো, তার অবস্থা আরও বেশি খারাপ। তাহলে আমাকে আরও অ্যালার্ট হইতে হবে। কী অ্যালার্ট হইতে হবে? যে না আরও কিছু সুন্দর, আরও কিছু অ্যাক্টিভ হইতে হবে। কী অ্যাক্টিভ হওয়া যায়? তাহলে কাজ করো, এটাকে ব্যালেন্স করো। তাহলে এখানে যখন ক্ষয় হয়ে যাচ্ছে তাহলে তো এটা তো এত মোটা ছিল হাইল্যান্ড কার্টিলেজ, তো এটা তো উপরে লেয়ার তো সব খুব শেষ খসে গেল। তাহলে এটা পূরণ করা দরকার। কী করা দরকার? পূরণ করা দরকার। কেন পূরণ করা যায়? তখন ওরা কি কাজ করো, তাহলে অস্টিওসাইটকে বলো যে অস্টিওসাইট, এই যে অস্টিওসাইটের কাজ কি? সেল তৈরি করা। আর অস্টিওক্লাস্টের কাজ কি? সেল যাতে না ভাঙে, সেল যাতে না ভাঙে। অস্টিওক্লাস্ট সেল ভাঙে। একটা বোনস, এই বোনসটা এইরকম বোনস কেন হইলো? কারণ এই বোনসটা আমার তোমার বোনস এরকম আছে কেন? কারণ একদিকে সেল তৈরি করতেছে অস্টিওসাইট, আর অস্টিওক্লাস্ট সেল ভাঙতেছে। তাহলে ভাঙা গড়া খেলার মধ্যে একটা স্টাবল আছে। তো এখন স্টাবল থাকলে তো হবে না, তাহলে এই সেল বাড়াইতে হবে, ধ্বংসপত্র সেলটা কমাইতে হবে। তাহলে অস্টিওসাইটকে বলতে হবে তুমি কম, অস্টিওক্লাস্টকে বলতে হবে তুমি কম সেল ক্ষয় করো, তুমি ধ্বংস কম করো, আর অস্টিওসাইটকে আমি সেল বেশি বানাবো। এই কাজটা হেন তখন কী হইতেছে? চলতেছে। কেন? এটা অটোভাবে, এটা তো এই সিগনাল অটোভাবে ভিতরে তৈরি হলো। কেন? কারণ সে জানতেছে, বডি জানতেছে যে এই জয়েন্টের কার্টিলেজ নাই। কি জানতেছে? কার্টিলেজ নাই। তার কার্টিলেজ পূরণ করতে হবে। তাহলে এটা হলো বোনসের উপর কার্টিলেজ নাই, তার কার্টিলেজ বাড়াইতে হবে। কীভাবে বাড়াইতে হবে? এই দুটো ঘটনা ঘটাইতে হবে। কোথায়? জয়েন্টের ভিতরে ঘটতেছে। তাহলে অস্টিওসাইট বাড়তেছে, অস্টিওক্লাস্ট কমতেছে। ফলে এই জায়গাটাতে পুরো একটা জায়গা তৈরি হবে যার নাম হলো সাবকন্ড্রাল স্ক্লেরোসিস। কি তৈরি হবে? সাবকন্ড্রাল স্ক্লেরোসিস। এই জায়গাটা তৈরি হবে। কেন তৈরি হবে? এই কারণে তৈরি হবে। সাবকন্ড্রাল স্ক্লেরোসিস তৈরি হবে। যখনই সাবকন্ড্রাল স্ক্লেরোসিস তৈরি হবে, আর এই প্রসেসটা চলতেই আছে, যার ফলে এই বোনসটা এখানে একটা বড় একটা স্পাইকের মতো তৈরি, যার নাম হলো অস্টিওফাইট। এই যে তৈরি হলো, যার নাম কি? অস্টিওফাইট। তাহলে অস্টিওফাইট তৈরি হলো, সাবকন্ড্রাল স্ক্লেরোসিস তৈরি হলো, কার্টিলেজ ড্যামেজ হয়ে গেল গা, আর অস্টিওসাইট অস্টিওক্লাস্টের মধ্যে একটা বিরাট একটা পরিবর্তন এখানে পরিলক্ষিত হইল। এরপরে বললো যে না, তা তো না, এখানে অনেক কিছু ঘটনা ঘটছে, না এসে কি করা যায়, আরো ইনফ্লামেশন দরকার। তখন আরো ওই জায়গাটাতে আরো সাইটোকাইন আর বেশি রিলিজ হইলো। সাইটোকাইন বেশি রিলিজ হওয়ার পর কি হলো? প্রোস্টাগ্ল্যান্ডিন তৈরি, ব্রাডিকাইনেস তৈরি হইলো। কি? সাইটোকাইন এবার আসলো, প্রোস্টাগ্ল্যান্ডিনে আসলো, আর ব্রাডিকাইনেস এখানে তৈরি হইলো। এই তিনটা যখন ইনফ্লামেটরি মেডিয়েটর যখন তৈরি হইলো, তখন এই জায়গাগুলিতে এই সাইনোভিয়াল ক্যাপসুলিয়ার ফাইব্রাস ক্যাপসুল আর সাইনোভিয়ার আর তোমার ক্যাপসুলার লিগামেন্ট, এখানে যখন এই জিনিসগুলো তো আসলো, তখন ওই জায়গাটাতে আমাদের নার্ভ ইরিটেশন সেন্টার এখানে রয়েছে, নার্ভ রিসেপ্টর এখানে, সেই রিসেপ্টর এই জিনিসগুলো যখন আসলো তখন সে উত্তেজিত হলো। সে বললো যে না, তাহলে তো প্রোস্টাগ্ল্যান্ডিন এখানে আসছে, ব্রাডিকাইনিনে আসছে, তাহলে এখানে গন্ডগোল, এখানে পেইন হচ্ছে। এটা তো তাহলে পেইন, এই জিনিসগুলো তখন এই ব্রেনে যাবে খবর স্পাইনাল কর্ড দিয়ে। তাহলে বলবে যে এটা সমস্যা, ব্যথা হচ্ছে। তুমি আরও বডিটা বাঁচে, পাটা বেশি যেন না নাড়ায়, পাটাতে বেশি মুভমেন্ট না করে, এটা পাটা যদি রেস্টে থাকে, এই রুগীটা বডি রেস্ট সেভ করা দরকার। এটা ব্যথার অনুভূতি দাও। তাহলে ব্যথার অনুভূতি দিলে তাহলে এই ব্যক্তি বেশি নাড়াচাড়া কম করবে। এই যে প্রোটেক্টিভ মেকানিজম, পেইন আমাদের বডির কি প্রোটেক্টিভ মেকানিজম, পেইন আমাদের কি প্রোটেক্টিভ মেকানিজম। কখন হবে? এই যে প্রোস্টাগ্ল্যান্ডিন, সাইটোকাইনিন, ব্রাডিকাইনিন যখন তৈরি হবে, তখন এই নিউরনগুলো, এই যে সেই নিউরনগুলো স্পাইনাল কর্ড দিয়ে ব্রেনে গিয়ে বলবে যে তোমার পেইন হচ্ছে। বুঝতে পারছি? যার ফলে তখন বডি অ্যালার্ট হইলো, আর তখন পেইনের অনুভূতি জায়গাটা জাগলো। আর এই ঘটনাগুলো যা ঘটলো, এটা হচ্ছে প্যাথোলজি। আর যে প্রক্রিয়া ঘটলো, সেই প্রক্রিয়া হলো প্যাথোজেনেসিস। ঠিক আছে? যা ঘটলো সেটা হচ্ছে প্যাথোলজি। যা ঘটালো, যে প্রক্রিয়া ঘটলো সেটা হলো প্যাথোজেনেসিস। তাহলে ব্যথা করে কেন? যদি প্রশ্ন করি ভাই বলে ব্যথা কেন হয়েছে, অবশ্যই ব্যথা হবে কেন? ও স্যার, তখন এই ফাইব্রাস ক্যাপসুলের মধ্যে এই প্রোস্টাগ্ল্যান্ডিন, লিকোট্রিন এবং আপনার সাইটোকাইন এগুলো রিলিজ হয়। ও তখন নার্ভ, এই যে ওই ক্যাপসুল লিগামেন্টের মধ্যে যে রিসেপ্টর আছে, পেইনের রিসেপ্টরকে ইরিটেট করে। তখন সেই স্পাইনাল কর্ডে ব্রেনে গিয়ে বলে যে পেন হচ্ছে। পেন কেন হচ্ছে? এই তিনটা কেমিক্যালের কারণে প্রোস্টাগ্ল্যান্ডিন পেন তৈরি করে। বুঝতে পারছি? তাহলে এই কারণে আমাদের কি হচ্ছে, জায়গাটাতে পেন হচ্ছে। বলতে হবে যে স্যার, একটা প্যাথোলজি ঘটানোর জন্য বডিতে যে পরিবর্তনগুলি ঘটে, যে প্রক্রিয়া ঘটে, সেটা প্যাথোজেনেসিস। প্যাথোলজি কি? যেটা ঘটে। তাহলে আমরা যদি বলি যে শোল্ডার জয়েন্টের প্যাথোজেনেসিস কি, যদি বলি শোল্ডার জয়েন্টের প্যাথোজেনেসিস কি, বেশি ইরিটেট করে, যদি ট্রমা হয় তাহলে কি হয়? ওই জায়গাতে তখন ম্যাক্রোফেজ আসে। ম্যাক্রোফেজ আসতে পরে কি হয়? ম্যাক্রোফেজ আসতে পরে ওই জায়গাটাতে আবার সাইটোকাইন আস্তে আস্তে সাইনোভিয়াল মেমব্রেন ইরিটেট হয়, সাইনোভিয়াল মেমব্রেন সিগন্যাল পায়, সেই তখন এই সাইটোকাইন
ইন্টারলিউকিন 1B ইন্টারলিউকিন 1C কে উত্তেজিত করে, সে তখন আস্তে আস্তে তার কী করে, সেই জায়গাতে সে তখন আরও বেশি উত্তেজিত হয়। তখন সাইনোভিয়ামকে সে আরও বলে যে তোমরা আরও শূন্য পাঠাও। তখন সাইনোভিয়াম কী করে, নিউট্রোফিল পাঠায়। নিউট্রোফিল তখন আরও উত্তেজিত হয়। তখন সেই নিউট্রোফিল সেলের ভিতরে ঢুকে প্রোটিয়াস দৃশ্যরণ হয়। প্রোটিয়াস কী করে, ক্যাটালেসকে তোমার সাইনোভিয়াল কার্টিলেজকে ধ্বংস করে দেয়। যখন সাইনোভিয়াল কার্টিলেজ ধ্বংস হয়ে যায়, তখন আমাদের অস্টিওসাইট কী করে, তার সেলের প্রবণতা বাড়ায় দেয়, আর অস্টিওক্লাস্ট সেলের ধ্বংস প্রবণতা কমায় দেয়। এর ফলে বডি বোনসের মধ্যে একটা ঘটনা ঘটে, যেটাকে বলবো না সাবকন্ডাল স্ক্লেরোসিস বলি। সাবকন্ডাল স্ক্লেরোসিসের পাশাপাশি আমাদের আস্তে আস্তে আরও কিছু ঘটনা ঘটে। সেটা কি, আমরা ধীরে ধীরে অস্টিওফাইড প্রকারে তৈরি হতে থাকে, এবং আমাদের এই চতুর্পাশে এই আরও এই স্পেসটা কমে আসে, ফুলে যায়, স্পেস কমে আসে, অস্টিওফাইড তৈরি হয়। আর এই প্রক্রিয়াকে টোটালটাকে আমরা বলি অস্টিওআর্থ্রাইটিস অফ শোল্ডার জয়েন্ট। এটা হলো ইফেক্ট বলে ফেললাম। আর টার্গেটটা বলবো, এই প্রক্রিয়াটাকে বলবো আমরা, এই ঘটনা যে ভর্তি সিলিপ প্রোটিন আসতেছে, তাহলে তারপর পেন কেন হয়, তাহলে বলতে হবে 3টা কথা। শোল্ডার মধ্যে কে আসে, প্রোস্টাগ্ল্যান্ডিন, লিকোটিন আর সাইটোকাইন। এই 3টা আইসা এই নার্ভকে ইরিটেট করে। এর ইফেক্ট প্যাথোলজি বললাম কি ঘটে, যদি বলে অস্টিওআর্থ্রাইটিসের জয়েন্টে কি হয়, বলতে হবে স্যার এই অস্টিওফাইড তৈরি হয়, সাবকন্ডাল স্ক্লেরোসিস হয়, হাইলাইট কার্টিলেজ ধ্বংস হয়, স্পেস কমে আসে, ঠিক আছে, আর এই সাইনোভিয়াল মেমব্রেন ঠিক হয়, মোটা হয়ে যায়। ইফেক্ট প্যাথোলজি কি, এটা প্যাথোলজি। প্যাথোজেনেসিস কি, এই যে ম্যাক্রোফেজ জ্ঞান কে আসে, ম্যাক্রোফেজ আসে, তারপরে ইনফ্লামেশন প্রক্রিয়া শুরু হয়, প্রোটিয়াস তৈরি হয়, প্রোটিয়াস কার্টিলেজকে খেয়ে ফেলে, কার্টিলেজ খাওয়ার পরে পরবর্তী সময় অস্টিওসাইট বেশি সেল তৈরি করে, অস্টিওপ্লাস্ট কি করে, সেল ভাঙে, এরপরে সাবকন্ডাল স্ক্লেরোসিস হয়। এর ফলে কি হয়, স্ক্লেরোসিস হয়। আর এই প্রক্রিয়ার একটা পর্যায়ে অস্টিওফাইড তৈরি হয়। Shoulder arthritis is damage to the cartilage inside the shoulder joint. Acha. When the cartilage is in the shoulder begins to break down on the surface of and eventually in the deeper layer, it's called shoulder arthritis. The second joint in the shoulder, the acromioclavicular joint or AC joint, can also develop arthritis known as AC joint arthritis. তাহলে ওই যে কথাটা কি এখানে বলতেছে যে আন্ডার সারফেসটা কি হচ্ছে, ড্যামেজ হচ্ছে। কেন ড্যামেজ হচ্ছে, এই ঘটনায় যা বললাম এতক্ষণ, যা বললাম তা এই কথাটাই তো বলছি। এটা তো বুঝতে কোনো বাকি থাকার কথা না। ওকে, তাহলে এটা তো আমরা একটু আগে দেখলামই। এবার আসো এখানে কি বলছে দেখো, যে গ্রাজুয়াল ওয়্যার অ্যান্ড টিয়ার অফ কার্টিলেজ। ওয়্যার অ্যান্ড টিয়ার কার্টিলেজ কি জিনিস বুঝতে হবে। যেমন ধরো তুমি বা আমরা 100 ফিট দৌড়াইলাম, খুব জোরে দৌড়াইলাম, একটা বাস দাঁড়াইছে, সে বাস আমাদের ধরার জন্য আমরা জোরে দৌড়াইলাম, তখনও কিন্তু আমার অস্টিওআর্থ্রাইটিস আমার হাতের মধ্যে বা আমার পায়ের মধ্যে, অথবা যদি শোল্ডার জয়েন্টের কথা যদি বলি, আমি বাড়িতে গেছি, বাড়ি থেকে বিভিন্ন জিনিসপত্র নিয়ে আসছি, বা দেশের ঢাকা থেকে বাড়িতে যাচ্ছি, প্রচুর ব্যাগপত্র নিয়ে গেছি, এই ওয়েটটা আমার শোল্ডার জয়েন্টে পড়ছে, তখন কি হয়েছে, এই ওয়্যার হয়েছে। কি হয়েছে, এটা ওয়্যার। বাড়িতে গেছো, বাড়ি থেকে ঘুমাইছো, পরে 2 দিন রেস্ট নিছো, তখন এটা হিলিং হয়েছে। তখন কি হয়েছে, হিলিং হয়েছে। তাহলে ওয়্যার এবং টিয়ার, ধরো ওয়্যার হয়েছে, হওয়ার পর আবার কিছু কিছু টিয়ার সেল ছিঁড়ছে কার্টিলেজে, এবং চতুর্পাশে লিগামেন্ট কিছু সেল ছিঁড়ছে, এটা হচ্ছে ওয়্যার এবং টিয়ার। আর হিলিং হয়েছে কখন, বাড়িতে যখন রেস্ট নিছো। তাহলে আমরা যদি 6 ঘন্টা 8 ঘন্টা ঘুমাই, তখন আমাদের সমস্ত বডি হিলিং হয়। এই ঘটনাগুলো শোল্ডার জয়েন্টে ঘটতেছে, এই ঘটনা ঘটতেছে, সেই কথা বলতেছে। কার্টিলেজ ইজ লিভিং টিস্যু 2 মিলিমিটার or 3 মিলিমিটার। এই যে কার্টিলেজটা আছে এখানে, এই কার্টিলেজটা 2 to 3 মিলিমিটার। 2.4 সেন্টিমিটার ইকুয়াল টু 1 ইঞ্চি, 1 সেন্টিমিটার ইকুয়াল টু 10 মিলিমিটার। এতটুকু হইলো 1 ইঞ্চি, 2.4 সেন্টিমিটার। আর এতটুকু হইলো, ধরো এতটুকু হইলো 1 সেন্টিমিটার। এতটুকু হইলো 1 সেন্টিমিটার। 10 মিলিমিটার ইকুয়াল টু 1 এটা একদম থিকনেস অফ দ্য টু লেয়ার অফ দ্য মানে কার্ডবোর্ড, মানে একটা পর একটা লেয়ার থাকে। ইট ইজ ইফ দ্য কার্টিলেজ ইজ
It can take multiple rotation with no wear of the surface because it's smooth. এটা যদি ঠিক থাকে তাহলে আমি এই যে ঘোরাচ্ছি তাহলে আমি কোনো ঘষা লাগবে না, যদি সরে যায় তখন এটা নাই, এই হার এটার সাথে একটা ঘষা লাগবে, তখন এটা স্মুথ একটা লুব্রিকেটের মতো, তো সুন্দর মতো ঘুরে। এই কথাটা কেন বলছি, তাই তো? আচ্ছা, এই কথাটাই বলছি যে অস্টিওআর্থ্রাইটিস আমি যা পড়াইলাম এটা আমরা একটু এখানে দেখানোর চেষ্টা করছি, আর এই ঘটনাগুলো এখানে আছে একটু জটিল করে আছে, এই জন্য আমি ওইটাই দেখছি। এই